বিছানার একপাশে দাঁড়িয়ে আছে দুজন বিউটিশিয়ান মেয়ে। একজনের হাতে ধরা একটা লাল রঙের দামি শাড়ি। পুরো বিছানা জুড়ে ছড়িয়ে আছে অজস্র প্রসাধনী সামগ্রী। পাশে রাখা ট্রের উপরে রয়েছে অসংখ্য ঝকঝকে হীরের জুয়েলারি। রোদের নরম আলোয় হিরেগুলো তীব্রভাবে ঝিলমিল করে উঠছে। একজন মেয়ে সংকোচের সাথে কয়েক পা এগিয়ে এসে নরম কণ্ঠে শুধালো, ম্যাম, শাড়িটা প্লিজ পরে তৈরি হয়ে নিন, স্যার অপেক্ষা করছেন। মধুর ভেতরের জমে থাকা রাগটা এবার হুড়মুড়িয়ে বেরিয়ে এলো। ও কটমট করে মেয়েটার দিকে তাকিয়ে শাড়িটা হাত থেকে প্রায় ছিনিয়ে নিল। আর এক মুহূর্ত না ভেবে প্রচন্ড রাগে ক্ষোভে শাড়িটা মেঝেতে ছুঁড়ে ফেলে চিৎকার করে উঠল, বলছি না আমি এইসব পরবো না, এইসব নিয়ে যাও, আমার চোখের সামনে থেকে সব সরাও। এই বলে মধু বিছানার উপরে রাখা প্রসাধনী ট্রেটা নিচে ছুঁড়ে ফেলল। মুহূর্তেই সমস্ত প্রসাধনী এলোমেলো হয়ে মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে গেল। পারফিউমের বোতল ভাঙার শব্দে রুম কেঁপে উঠল। ক্ষণকালের ব্যবধানে ঝলমলে জিনিসগুলো বিশৃঙ্খলতায় রূপ নিল, একদম মধুর মনের মতো করে। দুজন মেয়েই হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল। তারা অসহায় চোখে একবার মধুর দিকে, একবার মেঝেতে ছড়িয়ে থাকা জিনিসগুলোর দিকে তাকালো। কিছুক্ষণের মধ্যেই রুমের দরজা খুলে গেল। সবাই একযোগে দরজার দিকে তাকালো। গাম্ভীর্য ভঙ্গিতে ধাপে ধাপে পা ফেলে ভেতরে পদার্পণ করলো নাইভ। কিয়ৎক্ষণের মধ্যেই রুমের ভেতরকার বিশৃঙ্খল অবস্থা ওর নজর কাড়ল। মেঝেতে ছড়িয়ে থাকা শাড়ি, কসমেটিক্স, ভাঙাচোরা জিনিসপত্র এক ঝলক দেখে নিল। মুহূর্তেই ওর চোখের কোণে তীব্র বিরক্তি আর রাগ ঝিলিক দিয়ে উঠল। ও কড়া দৃষ্টিতে দুজন মেয়ের দিকে তাকালো। একজন মেয়ে তড়িঘড়ি করে মাথা নিচু করে বলল, স্যার, আমরা চেষ্টা করেছি কিন্তু ম্যাম রেডি হচ্ছেন না। এদিকে নাইফকে দেখা মাত্রই মধু তেতে উঠল। ও দ্রুত বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো। এগুলো কি নতুন করে কোন নাটক শুরু করেছেন আপনি? নাইফ কোনো জবাব দিল না। ও কেবল ইশারায় মেয়ে দুটোকে রুম থেকে বেরিয়ে যেতে বলল। বিনা বাক্যে মেয়ে দুটো নিঃশব্দে নিচু করে মাথা রুম থেকে বেরিয়ে গেল। নাইব একটা গভীর শ্বাস টেনে দরজাটা বন্ধ করে মধুর দিকে এগিয়ে এলো। মধু নিজের জায়গা থেকে এক ফোঁটাও নড়ল না। ও আগুন চোখে নাইভের দিকে তাকিয়ে আছে। ইচ্ছে করছে লোকটাকে এক মুহূর্তে খুন করে ফেলতে। কতটা বিকৃত বেহায়া মস্তিষ্কের মানুষ হলে নিজের বন্ধুর স্ত্রীর সাথে এমন অপ্রীতিকর আচরণ করা যেতে পারে ভেবে পায় না মধু। আচ্ছা, জাওয়াত কি জানে তার বন্ধু তার বিশ্বস্ততার সুযোগ নিয়ে তারই আড়ালে আবডালে পিঠ পিছে ছুরি বসাচ্ছে? দুজনেই এখন মুখোমুখি দাঁড়ানো। ওদের মাঝখানে দূরত্ব বলতে কেবল শ্বাস নেওয়ার পরিমাণটুকুও উপস্থিত। মধু 1 ইঞ্চিও পিছালো না। ও আগুন নাইফকে চোখে তাকিয়ে থেকে দাঁতে দাঁত চেপে শুধালো, আপনি যেটা চাইছেন আমি বেঁচে থাকতে সেটা কোনো দিনও হবে না। নাইভের ঠোঁটের কোণে এক চিলতে ঠান্ডা হাসি খেলে গেল। সেই হাসিতে বিন্দুমাত্র উষ্ণতা নেই, রয়েছে কেবলই আত্মবিশ্বাস আর বিকৃত নিশ্চিন্ততা। হবে, জান, হবে। সোজা আঙ্গুলে যদি ঘি না ওঠে তাহলে আঙ্গুল কিভাবে বাঁকাতে হয় সেটা আমার খুব ভালোভাবেই জানা আছে। এই বলে ও ধীরে সুস্থে পকেট থেকে ফোনটা বের করলো। স্ক্রিন অন করেই একের পর এক ছবি মধুর চোখের সামনে ধরলো। এক মুহূর্তে মধুর বুকের ভেতরটা ধপ করে উঠল। ওর শ্বাস আটকে গেল। চোখের পাতা কেঁপে উঠল খানিক। নাইব নির্বিকার গলায় শুধালো, চিনতে পেরেছো? তোমার ছেলে আর তোমার বোন। হুম, তাই না? মধুর ঠোঁট শুকিয়ে গেল, গলা দিয়ে শব্দ বেরোলো না। চোখের সামনে সবকিছু কেমন ঝাপসা লাগতে শুরু করলো। এই জানোয়ারটা কি করতে চাইছে বুঝে উঠতে পারল না মধু। ও কেবলই বিস্মিত শিউরে ওঠা দৃষ্টিতে নাইভের দিকে তাকালো। তুমি খুব বুদ্ধিমতী মেয়ে, আশা করি ওদের ক্ষতি হোক এমন কোনো কাজই তুমি করবে না। মধু নিজেকে সামলে নিল। যদি পরিস্থিতি নাগালের মধ্যে থাকতো
এই শয়তানটাকে জুতা পেটা করত। ও ঘৃণিত কণ্ঠে শুধালো, আপনার মতো জঘন্য লোক আমি জীবনে দেখিনি। আপনার বিন্দুমাত্র লজ্জা করছে না এসব করতে? নায়েব বিন্দুমাত্র বিচলিত হলো না। চোখের কোণে জমে থাকা জেদ আর বিকৃত সন্তুষ্টির রেখা স্পষ্ট হয়ে উঠল। লজ্জা? না, করছে না। লজ্জা করবে কি করে বলো তো? বিগত 6টা বছর ধরে তোমাকে ভালোবেসে এসেছি, বিয়েও করতে চেয়েছিলাম, আমার জীবনের রানীর আসরে বসাতে চেয়েছিলাম তোমাকে। কিন্তু তুমি কি করলে? জাওয়াদকে বিয়ে করে ফেললে। ওই রাস্কেলটা নাকি আমার বন্ধু। ভাবতেই হাসি পায়। একটা বারের জন্যেও তোমাদের বিয়ের কথা প্রকাশ্যে আনেনি। যদি আনতো, আমি কোনোভাবেই হতে দিতাম না এই বিয়েটা। যে কোনো কিছুর বিনিময়ে তোমাকে নিজের করে নিতাম। মধু হতভম্ব চোখে তাকিয়ে রইল নাইভের দিকে। ওর মাথা কেমন যেন চক্কর দিয়ে উঠল। অবিশ্বাস্য কণ্ঠে শুধালো, 6 বছর ধরে ভালোবাসেন মানে? আমি গ্রে কোম্পানিতে জব নেওয়ার আগে আপনাকে কখনো দেখেছি বলে মনে পড়ে না। জয়েন করার পরেই তো জানলাম আপনি জাওয়াদের বন্ধু। নাইব দীর্ঘশ্বাস ফেলল। এক মুহূর্তের জন্য কণ্ঠে নরমতার ছায়া নেমে এলো। তুমি আমাকে দেখোনি ঠিকই, কিন্তু আমি তোমাকে অনেক আগে থেকেই চিনি। তখন আমি সদ্য ঢাকায় এসে প্রাইভেট মেডিকেলে জয়েন করেছিলাম। সেই দিনটা আমার আজও পরিষ্কার মনে আছে। বর্ষার এক সকাল ছিল। বাইরে তখন ঝিরিঝিরি বৃষ্টি। সেদিন আমার দুটো ক্রিটিক্যাল সার্জারি ছিল। হাতে সময় নেই। তার ওপর রাস্তায় ভয়ঙ্কর জ্যাম। গাড়ির ভেতরে বসে আমি সময় গুনছিলাম। তখন কখন এই জ্যাম ছাড়বে? নাইভ এক মুহূর্ত থমকালো। মধু অধীর আগ্রহে তাকিয়ে আছে পরবর্তী কথাগুলো শোনার অপেক্ষায়। নাইভ ঠোঁট টিপে খানিকটা হাসল। ভীষণ বিরক্ত হচ্ছিলাম আমি। মাথার ভেতর কেবল সার্জারির বিষয়গুলো ঘুরছিল। কিছুটা রিল্যাক্স ফিল করার জন্য গাড়ির কাচ নামিয়ে রাস্তার অপর প্রান্তে তাকিয়েছিলাম। মাত্র এক মুহূর্ত। মাত্র এক মুহূর্তে আমার হৃৎপিণ্ড থমকে গিয়েছিল। সাদা চুড়িদার পরা একটা মেয়ে ঝিরিঝিরি বৃষ্টিতে হেঁটে যাচ্ছে। হাতে একটা ফাইল ধরা ছিল। মেয়েটার আধভেজা চুলগুলো কপালের সাথে লেপ্টে ছিল। চোখ সরাতেই পারছিলাম না কোনোভাবে মেয়েটার থেকে। সেই মুহূর্তেই আমার সব বিরক্তি থেমে গিয়েছিল। আমি জানতাম না তুমি কে বা তোমার নাম, পরিচয়, ঠিকানা এইসব কিছুই। শুধু জানতাম এই মেয়েটাকে আমার জীবনে চাই মানে চাই। নাইব এক মুহূর্ত থেমে পুনরায় ধীর স্বরে কথা চালিয়ে গেল। বহুদিনের জমে থাকা স্বীকারোক্তি আজ কোনো বাধা মানছে না। তুমি জানো, আমি তখন গাড়ি থেকে নেমে তোমার পিছু নিতে চেয়েছিলাম। ঠিক সেই সময় ট্রাফিক সিগন্যাল গ্রিন হয়ে গেল। চাইলেই নামতে পারিনি, কারণ আমার গাড়ির পেছনে সারি সারি গাড়ি দাঁড়িয়ে। হর্ন, চিৎকার, তাড়া সব মিলিয়ে আমি আটকে গিয়েছিলাম নিজের আসনে। কিন্তু বিশ্বাস করো, ওই এক মুহূর্তেই তুমি আমার অস্তিত্ব কেড়ে নিয়েছিলে। সেই দিনের পর থেকে ঠিক করে ঘুমাতে পারতাম না। চোখ বন্ধ করলেই তোমার ভেজা চুল, তোমার হাঁটার ভঙ্গি সব চোখের সামনে জীবন্ত হয়ে ভেসে বেড়াতো। পুরো শহরে পাগলের মতো খুঁজেছি তোমাকে। হসপিটাল, ইউনিভার্সিটি, অফিস, যেখানে সুযোগ পেতাম ছুটে যেতাম, কিন্তু পাইনি। পেলাম প্রায় 6 মাস পর। তখন জানতে পারলাম তুমি আইপিএস অফিসার, ঈশান জাওয়াদের গার্লফ্রেন্ড। সেই দিন আমি পুরোপুরি ভেঙে পড়েছিলাম। মনে হয়েছিল সব শেষ। নিজেকে বোঝাতে চেয়েছিলাম তুমি অন্য কারোর, কিন্তু পারিনি। উল্টো তোমাকে পাওয়ার তৃষ্ণা আরো বেড়ে গিয়েছিল। তোমাকে ছাড়া আমার কোনোভাবেই চলবে না। আমি বেশ ভালোভাবেই বুঝতে পেরেছিলাম জাওয়াদের থেকে তোমাকে সহজে ছিনিয়ে নেওয়া এক প্রকার অসম্ভব। আমি এটাও বেশ ভালোভাবেই জানতাম। তাই ধৈর্য ধরে সঠিক সময়ের অপেক্ষা করতে থাকলাম। তখন থেকেই তোমাদের দুজনের ওপর নজর রাখা শুরু করি। কিন্তু সারাদিন কাজের শেষে যথাযথভাবে তোমাদের উপরে নজর রাখাটা আমার জন্য কষ্টকর হয়ে যেত। আমি সুযোগ খুঁজতে থাকলাম কিভাবে তোমাদের দুজনের আরো কাছাকাছি পৌঁছানো যায়।
আল্লাহ মনে হয় তখন আমার কথা শুনেছিল। সুযোগটা এলো জাওয়াদের একটা কেসের রেশ ধরে। ফরেনসিক ডিপার্টমেন্টের কাজ করার প্রস্তাব পেলাম আমি। তোমাদের ওপর কাজ থেকে নজর রাখার মতো এর চেয়ে ভালো সুযোগ আর হয় না। এই সুযোগ হাতছাড়া করার মতো বোকা আমি ছিলাম না। সেখান থেকেই জাওয়াদের সাথে বন্ধুত্ব গড়ে তুললাম খুব স্বাভাবিকভাবে। আমার পরিকল্পনার কিছুই জাওয়াদ বুঝতে পারেনি। মধুর বুকটা ধড়ফড় করতে লাগলো। ও বিস্ফোরিত চোখে নাইভের দিকে তাকিয়ে রইল। এইদিকে নাইব স্বাভাবিকভাবেই নিজের কথা অব্যাহত রাখল। এই কয়দিন পর সার্জারির কাজে সিলেটে গেলাম। সেখান থেকে ফিরলাম ১ সপ্তাহ পর। এসে শুনলাম তোমরা ২ দিন আগেই বিয়ে করে নিয়েছ। নাইব চোখটা বন্ধ করলো এক মুহূর্তের জন্য। ওর কণ্ঠস্বর কেমন ভারী হয়ে এলো। বিশ্বাস করো, মাথায় আকাশ ভেঙে পড়েছিল আমার মধু। চারপাশ অন্ধকার হয়ে গিয়েছিল। কি করব কি করব না কিছুই বুঝতে পারছিলাম না। খানিকক্ষণ পর নাইব চোখ মেলে মধুর দিকে তাকিয়ে বিষণ্ণ হাসলো। নিজেকে বারবার বোঝাতাম ওর বিয়ে হয়ে গেছে, ওকে ভুলে যাও, কিন্তু পারছিলাম না। সারাদিন কাজে ডুবে থাকতাম, নিজেকে ব্যস্ত রাখতাম, কিন্তু রাত নামলেই তোমার মুখটা আমাকে তাড়া করে বেড়াতো। আমি পাগল হয়ে যাচ্ছিলাম মধু। দেশে থাকলে কোনো অঘটন ঘটিয়ে ফেলবো এই ভয়ে ডক্টরিতে পিএইচডি করার নাম করে ব্রিটেনে চলে গেলাম। বিশ্বাস করো, ওখানে অসংখ্য সুন্দরী, শিক্ষিত, প্রতিষ্ঠিত মেয়ের সাথে পরিচয় হয়েছিল, কিন্তু এক মুহূর্তের জন্যেও তোমাকে ভুলতে পারিনি। এভাবেই ১ বছর কেটে গেল। তারপর হঠাৎ একদিন জাওয়াদের মৃত্যুর সংবাদ পুরো দেশের প্রতিটা নিউজ চ্যানেলের হেডলাইনে প্রচার হচ্ছিল। বিশ্বাসই করতে পারছিলাম না আমি, জাওয়াদ মারা গেছে। আমার পায়ের নিচ থেকে যেন মাটি সরে গিয়েছিল। সেদিন বুঝেছিলাম ভাগ্য আমাকে দ্বিতীয়বার সুযোগ দিয়েছে। আর ১ মুহূর্ত দেরি করিনি, দেশে ফিরে এলাম। কিন্তু ঢাকা শহরের অলি গলি তন্ন তন্ন করে খুঁজেও তোমাকে পেলাম না। মনে হয়েছিল আরো একবার তোমাকে হারিয়ে ফেললাম, কিন্তু আমি হাল ছাড়লাম না। তোমাকে খোঁজ করার কাজ অব্যাহত রাখলাম। এভাবেই কেটে গেল ৫টা বছর। সময় এগিয়েছে নিজের স্বাভাবিক নিয়মে। পৃথিবী চলছে যেমন চলার মতো। সবকিছু ঠিকই ছিল, কিন্তু আমার আমার জীবনের গতি আর কখনো ঠিক হয়নি। প্রতিটা দিন কেটেছে তোমার স্মৃতি বুকে বেঁধে। এই ৫ বছরে মা একের পর এক বিয়ের সম্বন্ধ আনতো আমার জন্য। ভালো পরিবার, সুন্দরী, শিক্ষিতা, সবই ছিল, কিন্তু প্রতিবারই আমি কোনো না কোনো অজুহাতে বিয়েটা ভেঙে দিতাম, কারণ আমার বিশ্বাস ছিল আমি একদিন না একদিন তোমাকে ঠিক খুঁজে পাবই। মধুর চোখের পলক অবধি পড়ল না। নাইভও মধুর থেকে নিজের দৃষ্টি সরালো না। ওর কণ্ঠে এবার চাপা গাম্ভীর্যতা জমা হলো। ও ১ মুহূর্ত থেমে ফের শুধালো, তারপর এলো সেই দিন যেদিন তোমাকে নিজের করে পাওয়ার শেষ আশাটুকুও চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। জাওয়াদ ফিরে এলো। বিশ্বাস করো, তখন নিজেকে কি পরিমাণ দিশেহারা লাগছিল ভাষায় বোঝাতে পারবো না। মনে হচ্ছিল সবকিছু আবার শুরুতে ফিরে গেল। তুমি আবার আমার ধরাছোঁয়ার বাইরে চলে গেলে। এদিকে তোমাকে ছাড়া আমার কোনোভাবেই চলবে না। মনে সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলাম, যে করেই হোক তোমাকে আমি নিজের করবই। তখনও জানতাম না যে গ্রে কোম্পানির সিইও জাওয়াদ। জানতে পারলাম সেই দিন, যেদিন জাওয়াদ আমাকে ঢাকা থেকে চট্টগ্রাম ট্রান্সফার হয়ে আসতে বলল। আমি ১ মুহূর্তও দ্বিধা করিনি। বিনা বাক্যে ঢাকা ছেড়ে চট্টগ্রামে চলে এসেছি, কারণ আমি জানতাম যে কাজটা আমি এত বছরে করতে পারিনি সেটা জাওয়াত নিজেই করে দেবে। হয়েছেও ঠিক তাই। চট্টগ্রাম আসার ঠিক ৩ সপ্তাহ পরেই দেখলাম তুমি গ্রে কোম্পানিতে চাকরি করছো। সেই দিন আমি কি পরিমাণে চমকে গিয়েছিলাম তা ভাষায় বোঝাতে পারবো না। মনে হয়েছিল চোখের সামনে কোনো মায়া দাঁড়িয়ে আছে। সেই দিনই আমি বুঝে গিয়েছিলাম জাওয়াদ আগেই খোঁজ নিয়ে জেনেছে তুমি চট্টগ্রামে থাকো।
তোমাকে কোম্পানির চাকরি দেওয়া ওর পরিকল্পনারই অংশ। সম্ভবত তোমাকে চোখে চোখে রাখাই ছিল ওর উদ্দেশ্য। এদিকে তোমাকে আবার এত কাছে পেয়ে আমার ভেতরের তৃষ্ণা আরো বেড়ে গেল। আমি জানতাম যতদিন জাওয়াদ বেঁচে থাকবে তুমি কখনো আমার হবে না। তাই কোনো উপায় না পেয়ে ওকে সরিয়ে দেওয়ার কথা ভাবলাম। সুযোগ বুঝে একদিন ওর গাড়ির ব্রেক ফেল করিয়ে দিয়েছিলাম, কিন্তু ওই রাস্কেলটা বেঁচে গেল। 1 মাস অবচেতনে থাকার পরও আবার জেগে উঠল। মধুর গা শিউরে উঠল ও বিস্ময়ে বাকরুদ্ধ হয়ে গেল। নাইবের চোখের কোণে স্পষ্ট উন্মুক্ত সাইকোগিরি জ্বলজ্বল করছে। আমি তখন আবার অপেক্ষায় থাকলাম, ধৈর্য ধরলাম, সঠিক সময়ের অপেক্ষায়। আর সুযোগও এসেও গেল। একদিন জাওয়াদ নিজেই আমাকে জানালো ও বিজনেস ট্রিপে কানাডা যাবে। আমি তখনই মাথার ভেতরে সব প্ল্যান সাজিয়ে ফেললাম, কিন্তু মাঝখানে ঝামেলা করলো ইরান। ও জাওয়াদের সাথে যেতে পারলো না। তখন হয় রেভেনকে, না হলে আমাকেই ওর সাথে কানাডায় যেতে হবে। রেভেন কোম্পানির কাজ যথেষ্ট ভালো বোঝে, তাই ওকেই পাঠিয়ে দিলাম। আর আমি থেকে গেলাম পূর্ব নির্ধারিত সার্জারির শিডিউলের অজুহাতে। নির্ধারিত তারিখে জাওয়াদ চলে গেল রেভেনকে নিয়ে, আর আমি সুযোগ বুঝে তোমাকে এখানে তুলে নিয়ে এলাম। আজ আমার 5 বছরের অপেক্ষার অবসান হবে মধু। আজ তুমি আমার স্ত্রী হবে। মধু বোবা হয়ে দাঁড়িয়ে রইল। গলা দিয়ে একটা শব্দও বের হলো না। মাথার ভেতরটা কেমন এলোমেলো লাগছে। এই মানুষটা হয়তো ওকে সত্যিই ভালোবাসে, কিন্তু ওই ভালোবাসা ভয়ঙ্কর, বিকৃত, দখলদারিত্বে পরিপূর্ণ। তাছাড়া ও এখন একজনের স্ত্রী, আর একজন সন্তানের মা। ওর সাথে আরো দুটো জীবন জড়িয়ে আছে। নাইবের পাগলামিতে সাড়া দেওয়াটা ওর পক্ষে অসম্ভব। ও ভাবলো যতটা সম্ভব এই লোকটাকে বোঝানোর চেষ্টা করবে। এছাড়া আর অন্য কোনো ওয়ে নেই। সামনেই এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের ডেট পড়েছে। সেই উপলক্ষে দেশের প্রতিটি শিক্ষা বোর্ড মৌচাকের ন্যায় গমগম করছে। সকাল সন্ধ্যা দিন রাত এক করে চলছে। হিসাব, যাচাই, তালিকা, সিকিউরিটি ব্রিফিং। সামান্য একটা ভুল মানেই লাখো শিক্ষার্থীর ভবিষ্যৎ প্রশ্নের মুখে। চট্টগ্রাম শিক্ষা বোর্ডও এইসবের ব্যতিক্রম নয়। বোর্ডের চেয়ারম্যান আহমেদ শরীফ আজ সারাদিন অফিস ছেড়ে উঠতেই পারেননি। কখনো মিটিং, কখনো ফোন, কখনো আবার কেন্দ্র পরিদর্শনের রিপোর্ট শেষে একটার পর একটা কাজে ডুবে থাকতে হয়েছিল তাকে। নিয়মিত প্রশাসনিক ব্যস্ততার সঙ্গে যুক্ত হয়েছে ফল প্রকাশ ঘিরে অতিরিক্ত চাপ। সময়ের হিসাবটাও যেন নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। ঘড়ির